দিন শূন্য রেখায় থাকা 12 জনকে ফেরত নিয়েছে বিএসএফ। পতাকা বৈঠকের পর সকালে তাদের ফেরত নেওয়া হয়। এদিকে গত রাতে লালমনিরহাটের দুটি সীমান্ত দিয়ে 5 জনের পুশিন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। অন্যান্য সীমান্তে বিজিবির সাথে রাত দিন পাহারা দিচ্ছে গ্রামবাসীও। সহকর্মীদের পাঠানো তথ্য, ছবিতে প্রতিবেদন। 4 নারী, 4 জন পুরুষ ও 4 শিশুকে কুষ্টিয়ার চরবিল গাথুয়া সীমান্ত দিয়ে শুক্রবার ভোরে বাংলাদেশে ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে তাদের ভারতে পুশব্যাক করে বিজিবি এবং এলাকাবাসী। এরপর থেকে সীমান্তের শূন্যরেখায় মানবেতর জীবনযাপন করছিল তারা। 4 দিন পর বিএসএফ বিজিবির পতাকা বৈঠকের পর সোমবার সকালে ওই 12 জনকে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষীরা। এদিকে লালমনিরহাটের পাটগ্রাম ও কালীগঞ্জের দুটি সীমান্ত দিয়ে রবিবার রাতে 5 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়। এর আগে রবিবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে এক বৃদ্ধকে পুশিনের চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি। পরে তাকে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে বাধ্য করে বিএসএফ। দিনের বেলায় সীমান্তে পুশিন উত্তেজনা কিছুটা কম হলেও রাতের আধারে পুশিন চেষ্টা করছে বিএসএফ, যা প্রতিহত করতে টহল জোরদার করেছে বিজিবি। তাদের সঙ্গে পাহারা দিচ্ছে স্থানীয় বাসিন্দারাও। পিন্টু হাজং, ৭১। শিশুসহ 12 জনকে কুষ্টিয়ার চরবিল গাথুয়া সীমান্ত দিয়ে শুক্রবার ভোরে বাংলাদেশে ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সোমবার সকালে ওই 12 জনকে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহিন আলী। শাহিন, বর্তমানে সীমান্তের অবস্থা কেমন দেখছেন এবং বিজিবি এবং স্থানীয়রা এই যে একের পর এক পুশিনের চেষ্টা, সে বিষয়ে কি বলছেন? মেহিজাবেন, আপনাকে বলে রাখি, গত শুক্রবার ভোর রাত্রে ধর্মদহ প্রান্তে বিজিবি যে ফ্ল্যাশ লাইট আছে সেই লাইটটি বন্ধ করে কিন্তু যখন পুশিন করার চেষ্টা করে বাংলাদেশের মধ্যে 12 জনকে, শিশুসহ 12 জনকে, তখন কিন্তু গ্রামবাসীদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়। আসলে হঠাৎ করে লাইটটা কেন বন্ধ হলো, এটা বোঝার সঙ্গে সঙ্গে আসলে বিজিবির সঙ্গে নিয়ে তারা কিন্তু আসলে বেরিয়ে পড়ে এবং হৈ হৈ করে আসলে লাঠিসোঁটা নিয়ে দেখে 12 জনকে আসলে তারা পুশিন করে বাংলাদেশের সীমান্তে দিয়ে দিয়েছে। সেই সময় কিন্তু আসলে তাদের সন্দেহবশত কারণে কিন্তু তাদেরকে আবার সেখানে ফেরত দিয়ে কিন্তু আসলে নো ম্যান্স ল্যান্ডে কয়েকদিন ছিল। তবে আমরা আজকে যে গত রবিবারে একটি পতাকা বৈঠক হয়েছিল বেলা 9:30টার সময়, সেই পতাকা বৈঠকের সুফলটা কিন্তু আজকে আমরা দেখতে পেলাম। বিজিবি বলছে আসলে আজ 12টার কিছুক্ষণ আগে এই 12 জনকে তারা ফেরত নিয়েছেন এবং বিজিবি এবং সাধারণ যারা জনগণ আছে ওখানে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আসলে বিজিবি বলছে সারা বাংলাদেশের নাই, কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে আমাদের পাহারা থাকবে জোরদার এবং এলাকাবাসী তাদের সঙ্গে থেকে আসলে পাহারা জোরদার করবে, কারণ তারা আশঙ্কা করছে হয়তো একদিন 2 দিন বা আবার মাঝখানে হয়তো পুশিন করতে পারে, যাতে পুশিনের চেষ্টা করতে না পারে সেই জন্য বিজিবি সতর্ক থাকবে, যাতে বিএসএফ যাতে জোরপূর্বক বাংলাদেশে যাতে আর ইন্ডিয়ান নাগরিকের বাংলাদেশে পুশিন না করতে পারে সেদিকে তারা সচেষ্ট থাকবে। তবে বিজিবির যে কমান্ডার তিনি বলছেন আসলে। শাহিন, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা পরবর্তীতে আরো একবার আপনার সাথে যুক্ত হব এবং সেখানকার আপডেট আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী শাহিন আলী। কুষ্টিয়ার চরবিল গাথুয়া সীমান্তের আপডেট তিনি আমাদের জানাচ্ছিলেন। চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্ত দিয়েও পুশিনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্তবাসীর দাবি, বিএসএফ চুয়াডাঙ্গার কয়েকটি সীমান্ত দিয়ে পুশিনের পায়তারা করছে। তবে এমন চেষ্টা প্রতিহত করতে বিজিবি এবং এলাকাবাসী সতর্ক অবস্থানে রয়েছে। এম এ মামুনের তথ্য, ছবিতে প্রতিবেদন। চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে পুশিন প্রতিরোধে রাত দিন পাহারা দিচ্ছেন। অবৈধভাবে আমাদের বাংলাদেশের লোক পাঠিয়ে দিচ্ছে, এর আগে কোনদিন পাঠালে এইবার প্রথম পাঠাইলো, তো কিন্তু আমাদের বিজেপি তার প্রতিহত করে তাদের ইন্ডিয়ার ভিতরে পাঠিয়ে দিয়েছে। আমরা মাঠে, আমরা আবার পাগল নেই,
বিজেপির থেকে চোখ আমাদের খোলা রাখছি। যদি আমাদের দেশে প্রবেশ করার চেষ্টা করে বিজেপির সাথে সবসময় আছে এবং সবসময় থাকার চেষ্টা করব। 14 জুন ভোরে দর্শনা জয়নগর সীমান্ত দিয়ে অন্তত 11 জন নারী পুরুষকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তবে বিজিবির সদস্যরা দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের প্রতিহত করে। গত রাত্রে এখানে 11 জন লোক দিতে চেয়েছে, বিজেপি দিতে দেয়নি। আমরাও চাইনি এভাবে দিক। আসার জন্য একটা সিস্টেম আছে, সেভাবে দ্বীপ একটা সমস্যা তো নেই, কিন্তু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করা যাবে না। বিজিবি জানায় সীমান্ত জুড়ে নজরদারি অব্যাহত রয়েছে এবং পরিস্থিতির উপর নিবিড় পর্যবেক্ষণ রাখা হচ্ছে। আমরা বিএসএফ এর কোনো প্রকার পোস্টিং গ্রহণযোগ্য হবে না এবং আমরা এগুলা গ্রহণ করব না। যে কোনো পরিস্থিতি আমরা প্রতিহত করব এবং সর্বদা আমরা প্রস্তুত আছি। চুয়াডাঙ্গা 6 ব্যাটালিয়নের দায়িত্বাধীন চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার মোট 113 কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবি সার্বক্ষণিক নজরদারি বজায় রেখে দায়িত্ব পালন করছে। আল ইমরান, 71। দর্শক, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এই মুহূর্তে কথা বলছেন টেলিভিশনের কর্তা ব্যক্তিরা। আমরা যুক্ত হচ্ছি সেখানে। সহযোগিতা কামনা করেছেন। এই বিষয়টি প্রধানমন্ত্রী খুবই মনোযোগ দিয়ে শুনেছেন। দীর্ঘ সময় ধরে সবার কথা উনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং এ সময়ে মাননীয় তথ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী এগুলো নোট নিয়েছেন। কিন্তু এই দীর্ঘ আলোচনা শেষে প্রধানমন্ত্রীর বক্তব্য যেটি উনি দিয়েছেন, তিনি বলতে চেয়েছেন যে আসলে বৈঠকে যে একজন রাজনৈতিক নেতৃত্ব বা রাজনৈতিক নেতা হিসেবে তিনি এক ধরনের অরাজনৈতিক কিছু এক ধরনের কনসালটেশন বা পরামর্শ সাংবাদিকদের সঙ্গে করেছেন। এই দেশের এই সুন্দর এই সময়টাতে তিনি যে পরিবর্তনের সূচনা করতে চান, সেই পরিবর্তনের সূচনাতে প্রধানমন্ত্রী গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন। আসলে বিশেষ করে তিনি বলেছেন যে ইতিবাচক যে কাজগুলো রয়েছে সেগুলো শুধু সরকারের স্বার্থে নয়, দলের স্বার্থে নয়, দেশের স্বার্থে গণমাধ্যম যাতে এই কাজগুলোকে সমর্থন করে, সহযোগিতা করে। একইভাবে মানুষের যে মূল্যবোধ, সামাজিক রাজনৈতিক মূল্যবোধ, সেই মূল্যবোধ সমুন্নত রাখার ক্ষেত্রে আমরা মাধ্যম হিসেবে সেই সহযোগিতা তিনি সবার কাছে করেন। ময়মনসিংহে প্রাইভেট ও কোচিং সেন্টারের উপর শিক্ষার্থীদের নির্ভরতা বাড়ছে। স্কুলের ক্লাস বাদ দিয়ে শিক্ষার্থীরা দিনে দুপুরে ছুটছে সেখানে। অভিযোগ রয়েছে, নামি দামি সরকারি স্কুলগুলোতে ঠিকমতো ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরা প্রাইভেট ও কোচিংমুখী হচ্ছে। বাবুল হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোড, নাহা রোড ও জেলা স্কুল রোড সহ নতুন বাজারের আশপাশে গড়ে উঠেছে অসংখ্য প্রাইভেট ও কোচিং সেন্টার। নোট আর নানা ধরনের পরীক্ষার প্রস্তুতি নিতে স্কুল বাদ দিয়ে দিনে দুপুরে সেখানে ছুটছেন শিক্ষার্থীরা। অভিভাবকরা জানান, নগরীর জেলা স্কুল, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল সহ নামিদামি স্কুলের শিক্ষার্থীরা এসব প্রতিষ্ঠানে বেশি যাচ্ছে। যে কর্মদিবসগুলি বাচ্চাদের প্রয়োজন, স্কুলে এতগুলি কর্মদিবস বাচ্চারা পায় না। পড়াটা ক্লাসের মধ্যেই পড়া হয়ে যেত, বাসায় এসে এক্সট্রা কোনো পড়ার প্রয়োজন ছিল না। তো এই ক্লাসের পড়াটা হয়তো স্যাররা ক্লাসে আদায় করে নিচ্ছে না। আমাদের স্কুলগুলোতে ওইভাবে পড়াশোনা হয় না, যার কারণে স্টুডেন্টরা শেখার জন্য এই প্রাইভেটমুখী হচ্ছে। অভিভাবকরা আরও জানান, স্কুলে ঠিকমতো ক্লাস না হওয়ায় সন্তানদের এসব প্রতিষ্ঠানে পাঠাতে তারা বাধ্য হচ্ছেন। যেভাবে চলতেছে এটা ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থাটা এটা যারা উচ্চবিত্ত তাদের ধনী যারা তাদের কাছে চলে যাবে। আমার মধ্যবিত্তরা কতটা পারবো এটা আমি বুঝতে পারতেছি না এই মুহূর্তে। সবার যে এটা করতেছে বাধ্য হয়ে আমার কষ্ট হলো আমার আসতে হচ্ছে। সরকারি স্কুলের প্রধানরা বলছেন, শিক্ষার্থীদের স্কুলমুখী করতে অভিভাবকদের সচেতন ও সোচ্চার হতে হবে। যেসব শিক্ষার্থী কোচিং ক্লাস করে তারা যে স্বাধীনতা নিয়ে ক্লাস করে, স্কুলে তো সেই স্বাধীনতাটা পায় না। আর বাচ্চারা, এই বয়সের বাচ্চারা স্বাধীনতা পেতে চায়। তবে বেসরকারি স্কুলের প্রধানরা জানান, শিক্ষার্থীদের স্কুলমুখী করার আগে শিক্ষকদের স্কুলমুখী করতে হবে। বাস্তবে পড়া দিয়ে পড়া আদায় করে না, কিন্তু এটা যদি হইতো আর বাচ্চাদের খোঁজ খবর রাখতো তাহলে এই কোচিং সেন্টারের প্রতি তাদের আকর্ষণ থাকতো না। সুশাসনের জন্য নাগরিক সুজনের নেতাকর্মী জানান, শিক্ষকদের আন্তরিকতার ঘাটতি ছাড়াও শিক্ষা বিভাগ ও প্রশাসনের নজরদারির অভাবেই কোচিং নির্ভরতা বাড়ছে। আমাদের শহরে অনেকগুলো বেসরকারি সরকারি স্কুল আছে, এগুলোর দেখভাল করার মতো কিছু কমিটিও আছে,
জেলা প্রশাসন আছেন, তারা এগুলোতে কি ধরনের পড়াশোনা হয়, টিচাররা কেমনভাবে ক্লাস নেন, কি করেন, কোনো জবাবদিহিতা আমরা দেখি না। যদিও শিক্ষা কর্মকর্তা বলছেন শিক্ষক ও শিক্ষার্থীদের স্কুলমুখী করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। স্কুলের শিক্ষক যারা প্রধান শিক্ষক রয়েছেন তাদের সাথে আমি বসবো, আমার ইতিপূর্বে কথা হয়েছে, কথা বলেই তাদেরকে আবার স্কুলমুখী করার জন্য আমরা চেষ্টা করব। তবে এলাকাবাসীর দাবি, কোচিংয়ে যাওয়ার নাম করে বহু শিক্ষার্থী ব্রহ্মপুত্র পার্ক সহ নির্জন স্থানে বন্ধুদের নিয়ে আড্ডা দেয়। শাকিলা সিথি, ৭১। রিপোর্টে দেখছিলেন ময়মনসিংহের শিক্ষার্থীরা ঝুঁকছে প্রাইভেট কোচিংয়ের উপর এবং স্কুলের ক্লাসগুলো থেকে তাদের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে কোচিংগুলো। এই বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত জানবো, জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাবুল হোসেন। বাবুল, আপনার রিপোর্টটি দেখছিলাম, সেখানে যে অভিযোগটি করা হয়েছে যে স্কুলগুলোতে ঠিকমতো ক্লাস হচ্ছে না, তো এই অভিযোগের সত্যতা কতটুকু সে বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে এবং শিক্ষার্থী এবং অভিভাবকরা কি বলছেন তাদের, যে কেন শিক্ষার্থীরা ঝুঁকছে প্রাইভেট কোচিংয়ের উপর এত বেশি? মেহজাবিন, আমি রয়েছি নগরীর নাহার রোডে, যেখানে এই প্রায় আধা কিলোমিটারের মধ্যে শতাধিক কোচিং সেন্টার এবং প্রাইভেট সেন্টার রয়েছে, যেখানে ভোর থেকে প্রায় বলা চলে যে মধ্যরাত পর্যন্ত আমরা দেখছি যে শিক্ষার্থীরা স্কুল ড্রেস পরে এখানে তারা কোচিং এর দিকে ঝুঁকছে। তো যেটি অভিভাবকরা বলছেন যে স্কুলে যেটি ক্লাস করার কথা, সিলেবাস শেষ করার কথা, সেটি কিন্তু হচ্ছে না। এবং যারা শিক্ষার্থী তারাও কিন্তু বলছেন যে তারা নিয়মিতভাবেই তারা স্কুলে যেতে চান, কিন্তু দিনের পর দিন সেখানে ঠিকঠাক মতনে যে ক্লাস করার কথা, তাদের সিলেবাস শেষ করার কথা, সেটি শেষ না হওয়া, তাদের যে ঘাটতি দেখা দিয়েছে সেই ঘাটতি পূরণ করতেই মূলত এই সব কোচিং সেন্টারে ভিড় জমিয়েছেন। আমরা প্রত্যেকটি কোচিং সেন্টারে দেখেছি যে গিঞ্জি পরিবেশে খুপড়ি ঘরের মতো বেঞ্চ পেতে শতাধিক শিক্ষার্থীদের নিয়েও প্রাইভেট ব্যাচ বা কোচিং আমরা দেখছি যে সেখানে পড়ানো হচ্ছে, যেখানে একই বেঞ্চে দুইজনের বেঞ্চে 4জন 5জন করে বসানো হচ্ছে, যেখানে পড়ার ন্যূনতম পরিবেশ নেই। এর আরেকটি কারণ হিসেবে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে স্কুল প্রধান যিনি রয়েছেন, বিশেষ করে বলতে পারি যে ময়মনসিংহ জেলা স্কুল, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, এমনকি বিদ্যাময়ী স্কুল সহ অন্যান্য স্কুল, প্রধান শিক্ষক যারা রয়েছেন তাদের নিজেদের গদি রক্ষায় মূলত ব্যস্ত। তাদের কোনো মনিটরিং নেই, ক্লাসে ঠিক মতনে ক্লাস টিচাররা যাচ্ছেন কিনা, ঠিকঠাক মতনে সিলেবাস শেষ করছেন কিনা, কোনো মনিটরিং নেই। এমনকি তাদের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকের যে ক্লাস, সেটিতেও কিন্তু তারা ক্লাস নিচ্ছেন না। তো এই যে ঘাটতি বা তাদের মনিটরিং এর যে অভাব, এর কারণ হিসেবে বলা হচ্ছে যে তাদের যে দুর্বল প্রশাসনিক ব্যবস্থাপনা, সেটি যে একজন শিক্ষককে তিনি তাগিদ দিবেন সেই সক্ষমতা নেই অধিকাংশ প্রধান শিক্ষকের। যে এই সুযোগেই কিন্তু যারা এই অনেক টিচার শিক্ষক রয়েছেন এই সরকারি বা নামি দামি স্কুলে, যারা বিভিন্ন কোচিং সেন্টার এবং প্রাইভেটের সঙ্গে যুক্ত, এমনকি অভিযোগ রয়েছে অনেক শিক্ষক ডেভেলপ ব্যবসা, প্লট ফ্ল্যাট ব্যবসার সঙ্গে যুক্ত, যে কারণে তারা যে ঠিকঠাক মতনে সময় দিবেন স্কুলে, সেই সময়টি আসলে দিতে পারছেন না। তো আপনি জানেন যে একটি বিভাগীয় সদর দপ্তরের যে বাউন্ডারি রোড, নাহার রোড, জেলা স্কুল রোড, মোহাম্মদ আলী রোড এবং নজরুল সেনা স্কুল রোডে শত শত কোচিং সেন্টার, প্রাইভেট কোচিং সেন্টার রয়েছে, যেগুলা স্কুল ফাঁকি দিয়ে যেমন শিক্ষকরাও সেখানে যে কোচিং এবং প্রাইভেট পড়াচ্ছেন এবং শিক্ষার্থীরাও সেখানে যাচ্ছেন। অথচ এসব প্রতিষ্ঠানের প্রধান হিসেবে স্থানীয় প্রশাসনের জেলা প্রশাসক কিংবা তাদের যে প্রতিনিধি ইউনো অথবা এডিসি শিক্ষা, তারা কিন্তু এসব প্রতিষ্ঠানের দেখভাল করার কথা এবং অভিভাবকদের সমাবেশ করেও কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলোতে এটি নজরদারি বা রাখার কথা। কিন্তু দেখা গেছে যে কোনো প্রতিষ্ঠানে এই ধরনের কোনো নজরদারি না থাকায় কিন্তু আসলে একটি এই অব্যবস্থাপনা তৈরি হচ্ছে, ঘাটতি দেখা দিয়েছে এবং দিন শেষে অভিভাবকরা জিম্মি। ধন্যবাদ বাবুল, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী বাবুল হোসেন। ময়মনসিংহে প্রাইভেট কোচিং এর দিকে ঝুঁকছে শিক্ষার্থীরা বেশি, সে বিষয়ে আমাদের আপডেট জানাচ্ছিলেন তিনি আমাদের। পিরোজপুরে বাড়ছে লিচুর বাণিজ্যিক চাষ। জেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ছোট বড় অনেক লিচুর বাগান। কম খরচে বেশি লাভ হওয়ায় কৃষকদের অনেকে ঝুঁকছেন এই চাষে। সহজ শর্তে ঋণ পেলে লিচু চাষে উদ্বুদ্ধ হবে জেলার আরো অনেক কৃষক।
এবছর জেলার ৬৭ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৫ থেকে ৬ কোটি টাকা। তরিকুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পাতার ফাঁকে থোকায় থোকায় লিচু। একসময় শখের বসে বাড়ির আঙিনায় লিচু গাছ রোপণ করা হলেও এখন তা রূপ নিয়েছে বাণিজ্যিক চাষে। পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার তারাবুনিয়া গ্রাম এখন পরিচিত লিচু গ্রাম নামে। গ্রাম জুড়ে বাগানের নারী পুরুষের ব্যস্ততা। কোথাও চলছে লিচু সংগ্রহ, কোথাও বাছাই। সব মিলিয়ে পুরো এলাকা এখন মৌসুমী উৎসব আমেজে ভরপুর। উত্তরাঞ্চলের লিচুর থেকে অনেক বেশি ভালো এবং এটা ফরমালিন মুক্ত, কোনো প্রকারের কেমিক্যাল ছাড়া, এবং এর আগ্রহ অনেক বেশি। এখানকার লিচু খুব সুন্দর সুস্বাদু, মানুষে খাইয়া খুব তৃপ্তি পাচ্ছে। লিচু অনেক দিন আগে থেকেই বিখ্যাত এই গ্রামটা, ঠিক আছে, তো লিচু দেখে তো খুবই ভালো লাগছে। প্রায় 2 যুগ ধরে এই গ্রামে লিচু চাষ হয়ে আসছে। বর্তমানে গ্রামের শতাধিক পরিবার লিচু চাষের সাথে যুক্ত। চলতি মৌসুমে গাছে আশানুরূপ ফলন হয়েছে। এবছর আমাদের গত বছরের তুলনায় মোটামুটি ফলন ভালো হয়েছে। গত বছর যত লস হয়েছে মোটামুটি টেনে উঠতে পারবো। বাগানে লিচু তুলি, লিচু গুনি, লিচু বাইসে দেই, ব্যাপারী আসে, এদেরকে সাহায্য করি। আমরা বিক্রি করতেছি এখন 3500 টাকা হাজার। বাগেরহাটে যায়, পিরোজপুর, তারপরে চিতলমারি, ইন্দারহাট, বৈঠাঘাটা, বিভিন্ন এলাকায় যায়। লিচু চাষিদের স্বল্প সুদের ঋণ সহ সব ধরনের সহযোগিতার কথা জানান জেলা কৃষি কর্মকর্তারা। কৃষকদেরকে আমরা বিভিন্ন রকমের টেকনিক্যাল পরামর্শ এবং গাছের পরিচর্যা এবং এ জাতীয় পরামর্শ দিয়ে থাকি। এখানে চাইনা 3, বোম্বাই, মুজাফফরপুরি এবং স্থানীয় জাতের লিচু চাষ হয়ে থাকে। জেলায় এবছর ৬৭ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে, যার সম্ভাব্য বাজার মূল্য প্রায় 5 থেকে 6 কোটি টাকা। নূর তাজমিন নীর, ৭১। অরক্ষিত অবস্থায় রয়েছে শেরপুর সীমান্তের সংরক্ষিত আগর বাগান। এলাকার লোকজনের দাবি, এই বনে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ হলেও প্রতিদিন অবাধে ঢুকছে পর্যটক। বনের মধ্যে ফেলছে পলিথিন, কেউ কেউ ঢুকছে মোটরসাইকেল নিয়ে। সংরক্ষিত বন নিয়ে কেনই উদাসীনতা, এই প্রশ্নের জবাব দিতে পারেননি কর্মকর্তারা। তবে তারা জানিয়েছেন শিগগিরই বন ও পরিবেশ রক্ষায় উদ্যোগ নেওয়া হচ্ছে। তরিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। চারদিকে প্রকৃতির অপার সৌন্দর্য, যদিও এটি কোনো পর্যটন কেন্দ্র নয়। এ দৃশ্য শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গারো পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চলের। এলাকার লোকজন বলছেন, মূল্যবান সুগন্ধি উপাদান আগর কাঠ উৎপাদনে একসময় রোপণ করা হয়েছিল এসব গাছ। আসলে আমরা গারো পাহাড়ের মানুষ, আমরা এখানে মাঝে মাঝে আসি। আমাদের এই আগর বাগানটা হচ্ছে একটা সুন্দর জায়গা। আসলে এটা একটা জাপানের ইয়ের মতো বোঝা যায়, বাইরের দেশের মতো লাগে। বাগানটা খুব সুন্দর লাগলো, ঘোরার মতো, দেখার মতো। প্রকৃতি প্রেমী যারা আছে তারা আসতেছে, অনবরত আসতেছে। প্রকৃতির এই সৌন্দর্য দেখতে এসে অনেকেই মানছেন না বন বিভাগের বিধিনিষেধ। কেউ মোটরসাইকেল নিয়ে চলছেন পাহাড়ি পথ ধরে, আবার কেউ উচ্চ শব্দে গান বাজিয়ে শব্দ দূষণ করছেন। যেহেতু আমাদের একটা পাহাড়ি অঞ্চল শেরপুর, এখানে যে ধরনের গাছগাছালি থাকে সব থেকে একটু বিচিত্র ধরনের। আমাদের দ্বারা যাতে কোনো পশু প্রাণী বা বন্য কোনো জিনিস যাতে আমাদের দ্বারা ক্ষয়ক্ষতি না হয়। তবে সচেতন পর্যটকরা বলছেন, বন বিভাগের আরো নজরদারি বাড়ানো দরকার। তাই আমরা সকলেই পর্যটকরা চেষ্টা করব বৃক্ষ যেন নিধন না হয়, এমন ভাবে তৈরি করে দেয় পর্যটক এসে যাতে সুন্দরভাবে ঘোরাফেরা করতে পারে এবং পশু পাখি হুমকির মুখে না পড়ে। এভাবে আসলে আমাদের এই বনটা ঠিক থাকবে না, ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে, এবং আমাদের দায়িত্ব এবং বন বিভাগের দায়িত্ব এটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব। পরিবেশবাদী সংগঠনের নির্বাহী পরিচালক মুগনিউর রহমান জানান, পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক, খাবারের প্যাকেট এবং ময়লা আবর্জনায় দূষিত হচ্ছে বনাঞ্চল, বিঘ্নিত হচ্ছে বন্যপ্রাণীর স্বাভাবিক বিচরণ ও প্রজনন। অনিয়ন্ত্রিত পর্যটক আসলে বনের পরিবেশ এবং বনের জীববৈচিত্র্যের উপর একটি সুদূর প্রসারী হুমকি স্বরূপ। তো এই জন্য বন বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই বিশেষ
নজরদারি রাখতে হবে। দ্রুত সংরক্ষিত এই বনাঞ্চলে অনিয়ন্ত্রিত প্রবেশ বন্ধ এবং পরিবেশ রক্ষায় দরকারি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখানে যে বন্যপ্রাণী আবাসস্থল আছে, বন্যপ্রাণীর তীব্র ক্ষতি সাধিত হচ্ছে। আর বন কর্মকর্তারা জানান তাওয়াকুচা ও গজনিবিট মিলিয়ে প্রায় 90 হেক্টর জমিতে রয়েছে এই আগর বাগান। নূর তাজমিন নীর, ৭১। দেশজুড়ে বইছে ফুটবল বিশ্বকাপের নানা আয়োজন। রংপুরে প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে র্যালি করেছে আর্জেন্টিনা ফ্যান ক্লাব। সোমবার দুপুরে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বের হয় র্যালি। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই জায়গায় গিয়ে শেষ হয়। এতে আর্জেন্টিনা জার্সি আর পতাকা হাতে অংশ নেয় কয়েকশো সমর্থক। বিশ্বকাপে প্রিয় দলের সাফল্যের পাশাপাশি ফুটবলের প্রতি ভালোবাসা জানাতেই এই আয়োজন, জানান আয়োজকরা। আর্জেন্টিনা ফ্যান্স ক্লাব রংপুরের একটি ব্যতিক্রমী এবং চমকপ্রদ একটি র্যালি অনুষ্ঠিত হলো। যারা আর্জেন্টাইন ফ্যান্স আছে তাদের সকলকে সাথে নিয়ে আর্জেন্টাইন ফ্যান্স ক্লাব এই আয়োজনটি করেছে। ব্যতিক্রমী একটি আয়োজন রংপুরের ফুটবল জাগরণের জন্য, রংপুরের ফুটবল প্রেমী, ফুটবল উন্মাদ যারা দর্শক রয়েছে তাদেরকে খেলামুখী করার জন্যই মূলত এই আয়োজনটি। যারা খেলা বোঝে তারা মূলত আর্জেন্টিনাই সাপোর্ট করে। আর ব্রাজিলরা দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় আসতেছে, এটা তো আমাদের জন্য অনেক ভালো, এবং হয়তো তারা খেলাটা বুঝতে পারছে, ভালো মন্দ বুঝতে পারছে, এই জন্যই তারা আসছে আর্জেন্টিনায়। বিশ্ব চ্যাম্পিয়ন দল হিসেবে এমন একটা দলের সাথে তর্ক করতে হয় যারা লাস্ট 2 যুগ আগে ফাইনালে খেলেছে। চলছে দেশ চোখ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।